রূপসাকে দ্য ইন্ডিয়ান ক্রনিকল শ্রেষ্ঠ বাঙালি সম্মান অনুষ্ঠানে অনেক অনেক হুম। স্বাগত। আহ, আজকে রূপসাকে আমরা পেয়ে গেছি এবং অ্যাজ ইউজুয়াল আমাদের যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে রূপসাও অন্যতম এবং কনিষ্ঠতম একজন শিল্পী। কিছু কিন্তু সমস্যা হলো রূপসার ব্যস্ততা কারণে আমরা আজকে ওকে ওয়েব কনফারেন্সেই নিতে বাধ্য হলাম। ইতিমধ্যেই আমরা পুরুলিয়া থেকেও বেশ কয়েকজনের সঙ্গে বা আরো অনেক জেলা থেকেই যাদের সঙ্গে আমরা অনলাইন সাক্ষাৎকার নিয়েছি। আজকে রূপসাকে আমরা পেয়েছি, একটু সময় পেয়েছি রূপসার সঙ্গে একটু কথা বলার। প্রথমেই রূপসার কাছে আমরা যেটা জানতে চাইবো, রূপসা, তুমি তো একজন শিল্পী, পেন্টিং করো, হ্যাঁ। তো বিভিন্ন রকমের সম্মান, প্রতিযোগিতার প্রাইজ, অনেক কিছু তুমি তোমার ঝুলিতে ইতিমধ্যেই এসেছে, কিন্তু হ্যাঁ, শ্রেষ্ঠ বাঙালির একটা যে, এটা তো একটা অন্য সম্মান, এটার একটা অন্য তাৎপর্য রয়েছে। এটা যখন তুমি জানতে পারলে যে তুমি এটা পাচ্ছ, তোমার অনুভূতিটা ঠিক কেমন? অনুভূতি বলে বোঝানোর মতো নয়। মানে অনুভূতি, মানে আমি যখন মানে এটা ভাবতেই পারিনি যে আমি এই ধরনের পুরস্কার পেতে পারি বা এই লেভেলে এত পুরস্কার পাওয়া সত্ত্বেও মানে তাও একটা ভয় ভীতির মধ্যে একটা অন্যরকম একটা অনুভূতি ছিল। যে কতটা ভালোভাবে মানে আমি আদৌ পাচ্ছি, এটা স্বপ্ন, মানে এটা স্বপ্ন, এটা সত্যি হচ্ছে কিনা। মানে আমি এটা মানে আমার কল্পনা থেকে বেরোতেই পারিনি যে এটা আমি পাচ্ছি। তো তারপর যখন ইন রিয়ালিটি তুমি কনফার্মড হলে, তখন কি মনে হলো? মানে বাবা মা তো প্রচন্ডই খুশি। আহ আমিও মানে ভীষণই খুশি এটা পেয়ে। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমাকে মনোনীত করার জন্য, এবং আমি যে এত বড় একটা সম্মান পেতে পারি, তাই জন্য আমাকে মনোনীত করার জন্য খুবই ধন্যবাদ। বেশ। আচ্ছা, এবার একটু রূপসার জীবনের সম্পর্কে আমরা জানবো। রূপসা, তুমি একটু যদি তোমার বিষয়, মানে তুমি কোন জেলা থেকে বিলং করো, কবে থেকে রং তুলি নিয়ে খেলার বা কল্পনার একটা আলাদা জগৎ তৈরি করা, মানুষকে সেই সব নিয়ে ভাবানো, এই বিষয়টা, এগুলো নিয়ে একটু যদি তুমি বলো। প্রথমে তো আমি জানতে চাইবো তুমি যদি একটু তোমার পরিচয়, তোমার ব্যাকগ্রাউন্ড, কোন জেলা থেকে, এগুলো একটু যদি বলো। হ্যাঁ, আমি হচ্ছে হুগলি জেলা থেকে। আমি হচ্ছে চণ্ডীতলা থানার অন্তর্গত আইয়া গ্রামে আমি বাস করি। আর এই রংতুলির সূচনা হয়েছে আমি যখন বয়স ছিল তখন 3 বছর। তখন মানে রং তুলি কি জিনিস আমি জানতাম না। আমার অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা স্টুডেন্টের মতো আমিও স্যারের কাছে যাই এবং তুলি রং এই সম্পর্কে, এই ধরনের জিনিস সম্পর্কে আমার পরিচয় হয়। তারপর আস্তে আস্তে এটা আমার কাছে কখনই যে একটা ভালো লাগার জিনিস তৈরি হয়ে গেল আমি সেটা বুঝতে পারিনি। মানে তারপরে আস্তে আস্তে সেই আঁকা, আহ, বিভিন্ন কম্পিটিশনে তো অলওয়েজ আমার সাথে থেকেছে আমার পেরেন্টস, এবং তারা সবসময় এগিয়ে নিয়ে গেছে। অনেক সময় অনেকে ভাবে যে আঁকা, আরে আঁকা করছে আর্টিস্ট, আর তাতে কি আছে, আঁকা আঁকাটা কোনো প্রফেশন হিসেবে নেওয়ার জন্য অনেকেই মনে করে। কিন্তু আমার মনে হয় যে দ্যাটস নট ট্রু। বাট রিয়েলি আঁকা সম্পর্কে যে জানতে গেলে এটা যে প্রফেশন হিসেবে নিতে হবে তার কোনো মানে নেই। এটাকে কোনো নিজের পছন্দটাকে সাফল্য, নিজের পছন্দটাকে প্রায়োরিটি দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার আমাকে এই পছন্দটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার বাবা মা অনেক সাহায্য করেছে, এবং তারাই প্রথমে আমাকে নিয়ে যায় আমার যিনি শিক্ষক ছিলেন, শ্রীযুক্ত অমল দাস মহাশয়, ওনার কাছে আমি আঁকা শিখেছি। এবং উনি আমাকে হাতে ধরে আঁকা শিখিয়েছে। সেখান থেকে আমার শুরু। আহ, আমি আহ, রূপসার সঙ্গে সহমত। একটা কোথাও গিয়ে এখনো, মানে এতটা আমরা উন্নতির করে ফেলেছি জীবনযাপনে, আমাদের এখন টেক যুগ চলে এসছে। আমরা আগের তুলনায় আমাদের কলকাতাবাসী এবং তথা বাঙালি অনেক আমরা এগিয়ে গিয়েছি। তারপরেও বেশ কিছু মানুষ এখনো ভাবেন। তাহলেও একটা এই সমস্ত কথা বলা মানে এতটা আধুনিকতা, এতটা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই ধরনের নতুন নতুন যখন তৎপরতা আসা সত্ত্বেও কোথাও একটা আর্টিস্ট কথাটা শুনলে একটা মনে একটা খুঁতখুঁতানি সবার একটা থেকেই যায়। এক্স্যাক্টলি, ও আমি আর্টিস্ট। আমি ওই জায়গা থেকেই বলছি, যাদের মনে এই প্রশ্নটা রয়ে যাচ্ছে যে আর্টিস্ট মানে আঁকে, মানে পেন্টিং করে কি হবে এতে, তাহলে তাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই যে তারাই, যারা ভাবেন
যে রং তুলি দিয়ে এরা কি করতে পারে, কতটা এদের ভবিষ্যৎ তৈরি হতে পারে, তাদেরকে আমি ঠিক মনে করে দিতে চাই এই মঞ্চ থেকেই যে আপনারা কিন্তু ওই পুজোর সময় দলে দলে থিমের যে প্যান্ডেলগুলো ভিড় করে লাইন দিয়ে দেখতে যান, এরাই সেটা তৈরি করে। আগামী দিনে রূপসা যদি কলকাতার বা হুগলির কোনো একটা থিমের, সেটা দুর্গাপুজোর হতে পারে, কালী পুজোর হতে পারে, বা জগদ্ধাত্রী পুজোরও হতে পারে, একটা থিমের দায়িত্ব রূপসা, আমার মনে হয় রূপসা এখনো সেই দায়িত্বগুলো নিচ্ছে না। যদি ও একটা দায়িত্ব নিয়ে নেয়, তাহলে একটা পুজো থেকেই 365 দিনের রোজগারটা ওর হয়ে যায়। তাতে ওকে রোজ রং তুলি হয়তো ধরতেও আর হবে না। এই ক্ষমতাটা ঈশ্বর এই শিল্পীদেরকেই দিয়েছেন, যারা রং তুলি নিয়ে খেলা করে। রূপসা, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, নিশ্চয়ই। এবং আমি চাই অন্যরা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে বা মানে পড়ছে যে আঁকাটা নিয়ে কি হবে, আমি আঁকা নিয়ে কি করবো, তারা আমি বলছি যে এগিয়ে চলো এবং আঁকা নিয়েই এগিয়ে চলো। আশা করছি যিনি আরো মানে আরো আগেকার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। আঁকাটা যে খুব একটা খারাপ জিনিস বা খুব একটা বা হেলা ফেলার জিনিস সেটা নয়। আঁকাতে সবচেয়ে বড় কথা শিল্পীরা করে সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে নিজেকে একটা খুঁজে পাওয়াও একটা প্রকৃতির কাছে অনেক ব্যাপার। আর এই আঁকার মাধ্যমেই আমরা শিল্পীরা প্রকৃতির সাথে আমাদেরকে রিলেট করতে পারি। আমার নিজের চোখে দেখা, যদিও আহ, আজকে বিশ্ব নারী দিবস, আজকে বোধহয় আমার কোনো একজন নারীকে দিয়েই উদাহরণ দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা করছি না। শিল্পী তো শিল্পীই হয়, সেখানে আবার নারী পুরুষের বিভাজন কেন? আমি তাও বলছি, আমার নিজের চোখে দেখা সনাতন দিন্দা, যিনি আজকে বাংলার প্রত্যন্ত জায়গা থেকে আন্তর্জাতিক মানের শিল্পী, হ্যাঁ। যার আঁকা পেন্টিং আজকে কোন সেলিব্রিটির বাড়িতে নেই? সচিন তেন্ডুলকার থেকে শুরু করে দিয়ে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কার বাড়িতে নেই? এবং সর্বোপরি তিনি বডি পেন্টিং এবং অন্যান্য মেটেরিয়ালস এর ওপরের পেন্টিং এক্সিবিশনস করতে বা কম্পিট করতে, এবং প্রত্যেকটা জায়গাতেই তিনি কিন্তু ফার্স্ট এবং গোল্ড মেডেলিস্ট হন। আন্তর্জাতিক প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু স্বীকৃতি বাংলার জন্যেই নিয়ে আসেন। তো এত বড় বড় উদাহরণ আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রত্যেক দিন আমরা চোখের সামনে সোশ্যাল মিডিয়াতেই সেগুলো দেখতে পাই। তার জন্য খবরের কাগজ বা টিভির চ্যানেলও গিয়ে খুলতে হয় না। তো এটাই তো আমাদের সব থেকে বড় পাওয়া, এবং আমরা আশা করি রূপসাও আমাদেরকে একদিন সেই গর্বগুলো, সেই অহংকারগুলো নিশ্চয়ই আমাদেরকেও এনে দেবে। তবে রূপসার কাছ থেকে আরো একটা জিনিস আমি জানতে চাইবো, আজকে রূপসার পারিবারিক হুম। ভাবে কি কেউ এটার সঙ্গে প্র্যাকটিস করতো, মানে তোমার বাড়িতে কেউ আঁকতো বা পেন্টিং করতো এরকম কেউ, না তুমি একাই? না, না, আমি একাই। বেশ। তো এই এই যে আঁকা তুমি যখন আঁকতে, মানে আমরা হয় না যে আমরা ছোটবেলায় যেগুলো আঁকতাম, হুম। সেগুলো ছিল হুম। আমাদের কিছুটা নিজেদের ছোটবেলার কল্পনা, আর কিছুটা আমাদের শিক্ষাগুরু যাদের কাছে আমরা শিখতে যেতাম, তাদের হুম। তাদের কি বলবো, তাদের আদেশ, বা তারা বলতো এটা তুমি পেন্টিং করো, এটা। কিন্তু একটা বয়সের পর হুম। যখন আমরা বেসিক জায়গা থেকে নিজেদের মনের কল্পনাগুলোকে ভাবতে শুরু করি, যেগুলোকে আমরা পেন্টিং হুম। এর থ্রু আনতে শুরু করি, আহ, সেখানে আমাদের প্রেম, ভালোবাসা, রাগ, সবটাই, সবকিছুর বহিঃপ্রকাশ আমরা পেন্টিং এর থ্রু দিয়ে করি, রঙের থ্রু দিয়ে করি। হুম। সেটা ঠিক তুমি কবে থেকে শুরু করতে শুরু করলে? সেটা আসলে যখন আমি খুব ছোট বয়সে আঁকায় ভর্তি হই, তখন জানতামই না যে আঁকাই বা কি জিনিস, বা এই একটা স্যার একটা টাস্ক দিচ্ছে, সেটা কমপ্লিট করা এবং সেটাই সমস্ত কিছু আমাদের কাছে। তখন মানে আঁকাটাকে নিয়ে আরো ভাবা, বা আঁকাটা মানে কেনই বা আঁকছি, বা আঁকাটার সাথে নিজেকে রিলেট করতে পারতাম না। কিন্তু আস্তে আস্তে যখন আঁকাটা মানে বুঝলাম, মানে আসে বয়সের সাথে সাথে যখন মানে বুঝলাম যে আঁকাটা মানে কতটা রং তুলির মিশ্রণ ঢাললে যে একটা আঁকাটাকে সুন্দর করা যায়, সেটা যখন আরো আস্তে আস্তে বুঝতে শুরু করলাম, তখন তখন নিজেকে মানে ওই আঁকার সাথে রিলেট করার পর নিজেকে নিজের ভালোবাসা, প্রেম সমস্ত কিছু ওই আঁকার মধ্যে দিয়ে প্রকাশ হতে শুরু করলো। আহ আমি এটা মানে যখন আমি মানে বলবো না যে খুব ছোট বয়স থেকে এটা ভাবা শুরু করেছি বা এরকম কিছু। তো পড়াশোনার ব্যস্ততার মধ্যেও আমি এটাকে নিজের মনে করেছি, কারণ হয়তো সারাদিনের ব্যস্ততার মাঝখানে এটাই আমাকে একটুখানি সুখ দেয়। অ্যাবসলিউটলি। তবে মানে তোমরা, মানে আমি বহু হুম। শিল্পীকে দেখেছি, তারা বহু রকমের
ফরম্যাটে কাজ করে, বিভিন্ন রকমের, কেউ অ্যাক্রিলিক দিয়ে কাজ করে, কেউ অয়েল পেন্টে কাজ হুম করে, ওয়াটার কালার রয়েছে। আহ, হুম আমাদের যদি আমরা বলি ওয়্যাক্স কালারে যদি যাই, তার সেখানে আবার হার্ড অ্যান্ড সফটের ব্যাপার রয়েছে, চারকোল রয়েছে, হ্যাঁ ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ ফরম্যাট রয়েছে। তুমি কোনটাতে হুম বেশি কমফোর্টেবল ফিল করো? আমি মোস্ট অফ দ্য টাইম ওয়াটার কালারই করি। হুম। এছাড়া আমি অ্যাক্রিলিক, বিশেষত ওটা বেসিস নির্ভর করে যে আমি কি আঁকছি, রাইট। মানে কোনটাতে কোনটা দিলে আমার সেটা ভালো লাগবে হুম। বা ছবিটা আমি আরো প্রস্ফুটিত করতে পারবো, হুম। সেটা সেই কালারটার উপর নির্ভর করে। হুম। যেমন আমি যদি এখন একটা পোর্ট্রেট ড্রয়িং আঁকা স্টার্ট করি, হুম। তো আমি নিশ্চয়ই প্রেফার করবো একটা অ্যাক্রিলিক কালার ওকে। বা অয়েল কালার। হুম। কারণ বিকজ ওটাতে স্কিন টোন গুলো বা যেটা ওয়াটারে আমরা ফোকাস করতে পারি না, হুম। সেটা আমি স্কিন টোন আরো প্রেফারেবল জিনিসটা আমরা সেটা দেখতে পারি। হুম। আবার যদি আমি কোনোটা দেখি হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং এর ক্ষেত্রে, হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং এর ক্ষেত্রে চারকোল, গ্রাফাইট বা কোনো চারকোল পাউডার যে সমস্তগুলো ইউজ করা যায় সেগুলো, বা বিভিন্ন ধরনের যে আর্টিস্টিক যে পেন্সিল গুলো আছে সেই সমস্ত পেন্সিল গুলো 2B 4B 3B, এই সমস্ত পেন্সিল গুলো আমরা ইউজ করে ব্যবহার করতে পারি। আর ওয়াটার কালারে সাধারণত আমরা অয়েল প্যাস্টেল, তো যখন আমরা ভর্তি হই বা যখন প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, সাধারণত অয়েল প্যাস্টেল সেরকম ভাবে আমরা ইউজ করতে পারি যে ছোটবেলায় অয়েল প্যাস্টেল দিয়ে হয়তো হাতে খড়ি আমাদের সব মানে মোস্ট অফ দ্য আর্টিস্টের। তাছাড়া এবং অয়েল প্যাস্টেলটাকেও যে আমরা সেভাবে নিতে পারি তা নয়, এখন অয়েল প্যাস্টেলটাকে দিয়েও 3D পেন্টিং করা যায়। আমি যদি কোনো একটা 3D পেন্টিং করতে চাই, আমি প্রেফার করবো অয়েল প্যাস্টেল গুলো। আবার কোনো সফট প্যাস্টেলেও প্রেফার করতে পারি, যদি আমি আরো তার মধ্যে ডিটেলিং, আরো টোন, আরো তার মধ্যে যদি আলো ছায়া প্রতীক যেগুলো ভালোভাবে দেখাতে পারি, তখন আমি সেটাকে সফট প্যাস্টেল ইউজ করবো। এরকম ভ্যারাইটি অফ দ্য কালার্স আছে, যেটা আমি প্রেফার করবো বিভিন্ন ধরনের আর্টিস্ট, মানে বিভিন্ন ধরনের সেই পিকচারটা দেখে যে আমি কোন ছবিটা আঁকছি, যেটা ক্ষেত্রে এই রংটা হয়তো প্রযোজ্য। বেশ। আচ্ছা রূপসা, আহ, বর্তমানে আহ, মানে এখন যে ট্রেন্ড আর কি, মানে এখন তো হুম হুম আহ, মানে কোভিড কালের পর থেকে ইন্টারনেট অক্সিজেনের থেকে সস্তা। হ্যাঁ 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 এবং আজকালকার যুব সম্প্রদায়ের মধ্যে তুমিও পড়ো, অথচ যুব সম্প্রদায় হ্যাঁ হ্যাঁ সবাই মোটামুটি সামাজিক মাধ্যমে নিজেদের প্রোফাইলটাকে ক্রিয়েটার বলে, ডিজিটাল ক্রিয়েটার বলে সার্টিফাইড করে হুম ফেলেছে, হুম নিজেরাই তকমা দিয়ে ফেলেছে। এবং তারা হুম ডিজিটালি এআই এর থ্রু দিয়ে সারাদিন অনেক কিছু করতে পারছে, সেটা লেখা থেকে শুরু হ্যাঁ করে হ্যাঁ আঁকাঝোঁকা অনেক কিছু করে ফেলতে পারছে। হুম হুম তোমার কোথাও গিয়ে কি মনে হয় যে আমরা, মানে যে শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যুব সম্প্রদায়, কোথাও গিয়ে হুম কি এই এআই তাদের ক্রিয়েটিভিটিকে হুম বা তাদের যে ক্রিয়েটিভ সেন্সকে ড্যামেজ করছে? হুম। না, এআই সৃষ্টি হয়েছে আমাদের দ্বারাই। এবার এআই ড্যামেজ বলতে সেটা কোন ক্ষেত্রে প্রযোজ্য আমি সেটা বুঝতে পারলাম না। মানে এআই কোনোদিন আমাদের ইন্টারনেটে, না, মানে আমি 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 কোভিড এর আমি পর তোমাকে থেকে। আরেকটু, আমি একটু ইন্টারাপ্ট করলো, আমি তোমাকে আরেকটু ধরিয়ে দিচ্ছি। আজকে হ্যাঁ হ্যাঁ ধরো তুমি তোমার মনে একটা বিষয়বস্তু এসছে যেটাকে তুমি পেন্টিং করতে চাও। যে হুম হুম পেন্টিংটা করতে মেবি তোমার 7 দিন লাগতে পারে, 4 মাসও লাগতে পারে পেন্টিংটা কমপ্লিট হুম করতে। হুম হুম এবার তুমি এআই সফটওয়্যারে গিয়ে তুমি যদি হুম পার্টিকুলার কমান্ডগুলো দাও যে আমার এই হুম বিষয়ের পেন্টিং, তার লুকস এরকম, তার মেটেরিয়ালস এরকম, সেটা অ্যাক্রিলিক, ওয়্যাক্স, হোয়াট এভার, তার বিষয়বস্তু, হুম, এই টোটাল ডিটেলিংটা দিলে ও তোমাকে অপশনালি সেই পেন্টিংগুলোর ফরম্যাটগুলো করে করে তোমায় দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ গাইড করছে, বা হুম সেইগুলো বহু ক্ষেত্রে ব্যবহারও হচ্ছে। তো সেই জন্য হ্যাঁ বলছি, এবং সেটা ইনস্ট্যান্ট হচ্ছে, উইদিন ফিউ সেকেন্ডসে হ্যাঁ তোমাকে হ্যাঁ জেনারেট করে দিয়ে দিচ্ছে। এবার হুম পেন্টিং ব্যাপারটা তো ডেভেলপ করে। তুমি একটা হ্যাঁ বিষয়বস্তু নিয়ে ভাবলে, সেটা সেটা যে কোনো বিষয় হতে পারে, একটা সাম্প্রতিক ঘটনাও সমাজের হতে পারে, আবার কোনো বিশিষ্ট ব্যক্তির জীবনও হতে পারে, তাই নয় কি? এবং হুম সেটা প্রাকৃতিক হুম দৃশ্যও হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যে শিল্পীদের সঙ্গে কথা বলেছি এবং জানতে পেরেছি, সেই সব পেন্টিংগুলো কিন্তু একটা হুম বিন্দু বা একটা চরিত্র থেকে শুরু হুম হলেও পেন্টিংটা ডেভেলপ করতে করতে হয়তো সেই বিষয়বস্তুটা অনেক ভারী, অনেক বড় এবং অনেক বিস্তারিত হ্যাঁ হতে পারে, হুম যেটা করতে অনেকদিন সময়ও লাগে পেন্টিংটা ফিনিশ করতে। হুম কিন্তু এআই কিছুক্ষণের মধ্যেই করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে একটা পরিশ্রমের যে, শিল্পীর যে পরিশ্রম,
সেটা কোথাও গিয়ে তো এআই কয়েকটা মুহূর্তের মধ্যে করে ফেলছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় ক্রিয়েটিভিটি ড্যামেজ হচ্ছে? একটু আধটু ড্যামেজ তো হচ্ছেই। কারণ হয়তো বা যারা আজ পর্যন্ত মানে আমি এটা মানে ফোকাস করতে চাইছি যে আঁকাটা, সেই শিল্পীদের গুরুত্বটা অনেকটা লোকের কাছ থেকে প্রস্ফুটিত হচ্ছে না। হয়তো আজকে কেউ যদি পরবর্তীকালে কোনো জেনারেশন, আজকে আমার বোন বা কোনো ভাই বা যদি কেউ থাকতো, বা যদি কাউকে আমি ভর্তি করতে চাই, তারা হয়তো ভাবে যে কি দরকার, একে কি হবে, আমার এআই দিয়ে তো সমস্ত কিছু হয়ে যাচ্ছে, তাহলে আঁকার কি প্রয়োজন। অ্যাবসলিউটলি। কিন্তু আঁকার সাথে এআই হয়তো আমি কতটা কানেক্টিভিটি যতটাই দেখাক, হুম। কিন্তু এআই একটু আধটু ড্যামেজ করলেও আমি মনে করি যে সেখান থেকে মানে তার সাথে শিল্পীদের কোনো তুলনা হয় না। কারণ শিল্পীরা আজকে এআই থেকে হয়তো শতগুণ বেশি কাজ করে তাদের পরিশ্রমের যে মূল্যটা আমার মনে হয় সাধারণ মানুষের মানে যে সমস্ত মানুষ দেখছেন হয়তো তাদেরকে দেওয়া উচিত। কারণ এআই হয়তো কতদিন স্থায়ী হবে সেটা বলা যাবে না। কারণ এআই দিয়ে হয়তো আপনি একটা আঁকাকে ডেভেলপমেন্ট করতে পারেন, কিন্তু কোনো শিল্পীর একটা টাচ, সেটা হয়তো এই এআই এর একটা লেখার থেকে অনেকটা দামি, হুম। আমার মনে হয়। হুম। আর একটা জিনিস আজকে আমি রূপসার কাছ থেকে একটু এই মানে একটা ইউনিক বিষয় আমি রূপসার থেকে হুম, জানতে চাইবো, যেটা আমার সঙ্গে হুম, হয়েছিল। যদিও আমিও আঁকি, কিন্তু রূপসার মতো রং তুলি দিয়ে না। আমি অ্যাকচুয়ালি আঁকি আলো দিয়ে। অর্থাৎ আমি একজন আর্ট ফটোগ্রাফার। বহুদিন আর্ট ফটোগ্রাফির সঙ্গে আমি জড়িত, এবং আহ, আপনাদের সকলের ভালোবাসায় আমি আন্তর্জাতিক স্বীকৃতিও বহুবার পেয়েছি। আমার হুম, ফটোগ্রাফিক কেরিয়ারেতে একটা ফেজ এসছিল যখন আমি আহ, এক সময় ছিল যখন প্রথম দিকে আমি প্রচুর ছবি তুলতাম, হুম, শুটে বেরোতাম, রাস্তায় স্ট্রিট ফটো শুট করতাম, বা কোনো ইন্টেরিয়ারে গেলাম, কোনো একটা গ্রামে গঞ্জে কোনো একটা জায়গায় প্রচুর শুট করতাম। দেন সেটা কিছুদিন পরে গিয়ে এমন হলো যে আমি বেরোচ্ছি, কিন্তু খুব বেশি দৃশ্য আমি বন্দি করতে পারছি না। যেখানে গিয়ে 50-60টা আমি দৃশ্য বন্দি করতাম, সেদিন সেই সময়টা দেখছি মানে অ্যারাউন্ড শুরু করার 2-3 বছর পর দেখছি আমি অত ক্যাপচার করতে পারছি না, আমার ভালো লাগছে না। সেখানে দুটো হুম, তিনটে, এবং সেটা বাড়িতে ফিরে এসেও সেই ছবিগুলো যখন দেখছি সেটাকে আমি ডিলিট করে ফেলছি, সেটা রিপ্রেজেন্টেবল মনে হচ্ছে না। হুম, দেন আমি আমার যারা সিনিয়র, যারা আমার গুরু, তাদেরকে যখন আমি আমার এই সমস্যাটার কথা বলি, তারা বললেন যে এটা তুই, তোর ম্যাচিউরিটি আসছে, তুই এরপরে যে ছবিগুলো তুলবি সেগুলো অনেক ম্যাচিওর ছবি হবে, পরিণত ছবি হবে, মানে বিষয়বস্তুটা এবং তার রিপ্রেজেন্টেশন অনেক ম্যাচিওর হবে। হুম, সেটা কি হ্যাঁ, এই ধরনের যে ব্রেক বা ব্রেক থ্রু যেটাই বলি না কেন, সেটাও কি পেন্টিং এর ক্ষেত্রে তোমাদের হয়, মনে হয় যে কোনো সময় তুমি যে ছোটবেলা থেকে 3 বছর বয়স থেকে তুমি পেন্টিং করছো, আজকে তুমি হুম, একজন মানে যুব যুব সম্প্রদায়ের মধ্যে রয়েছো, তুমি এখন প্রাপ্তবয়স্ক হুম, হয়ে গেছো, এই যে টোটাল হুম, এতদিনের জার্নি, সেখানে হুম, কৈশোর থেকে যৌবন, ডেফিনেটলি আমাদের মস্তিষ্কের ম্যাচুরিটি ডেভেলপ করছে। তো সেই হুম। পেন্টিং এর ব্রেক থ্রুটাও কি সেখানে থাকে, সেই ম্যাচুরিটিটা পেয়েছো তুমি? হ্যাঁ, হ্যাঁ, এরকম ম্যাচুরিটি আমার ক্ষেত্রেও এসছে। হয়তো একটা সময় আমি শুধুই ওয়াটার কালার করতাম। হুম। মানে কোভিড এর সময় আমি শুধু ওয়াটার কালারই করেছি। ওকে। হয়তো এরকমও দেখা গেছে মানে অনেক ওয়াটার কালার করার পর হঠাৎ করে আমার মনে হলো যে আরো যখন এখন যেমন এআই ইমপ্রুভ করছে, হুম। তেমন হুম। আমাদের আর্টও ইমপ্রুভ করছে। অ্যাবসলিউটলি। তো আমি আগে 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 রিয়েলিস্টিক পেন্টিং করতাম। হুম। মানে রিয়েলিস্টিক পেন্টিং এর সময় ছিল, হুম। হাইপার রিয়েলিস্টিক এর কথা কেউ ভাবিনি। হুম। রিয়েলিস্টিক and হাইপার রিয়েলিস্টিক বোথ আর ডিফারেন্ট। হুম। হুম। সো রিয়েলিস্টিক মানে আমাদের যারা গ্রামে বসবাস করি মানে তারা রিয়েলিস্টিক পেন্টিং বলতে একটা ধরনের বুঝতো, কিন্তু হুম। হাইপার রিয়েলিস্টিক একটা, বাট এই যে রিয়েলিস্টিক টু হাইপার রিয়েলিস্টিক যে ডেভেলপমেন্টটা, এটা আমরা জানতাম না। হুম। হুম। তাই আমরা তখন আস্তে আস্তে যখন এটার সঙ্গে পরিচয় হলাম, তখন এটা যখন ইন্টারেস্টিং লাগতে লাগলো, হুম। তখন আমরা হাইপার রিয়েলিস্টিক আঁকাও সেই ধরনের আঁকাগুলোকেও আমরা প্রেফার করলাম, এবং তখন মনে হলো যে না, আমিও একটু ট্রাই করে দেখি, এটা বেশ ভালো লাগছে। বা অ্যাক্রিলিক, হুম। হুম। অ্যাক্রিলিকের ক্ষেত্রে বলি, যখন অ্যাক্রিলিক করা স্টার্ট করেছিলাম, তখন অ্যাক্রিলিক করতে করতে আমার একটু মনে হলো যে না, এবার একটুখানি অয়েলের দিকে যাওয়া যাক। হুম। একটু অয়েলে হলে হয়তো আমার এই আঁকাটা ঠিক যেমন অ্যাকিউরেট আসছে, যেমন অ্যাকিউরেট হতে পারে, বা যেরকম আমি চাইছি সেরকম আরেকটু হতে পারে, এরকম ম্যাচুরিটি আমার ক্ষেত্রেও এসেছে।
তখন সেটা নিজে থেকেই তখন মনে হচ্ছিল না যে আর ওয়াটার কালার করি, তখন মনে হচ্ছিল যে এটা একটু অ্যাক্রিলিকে ভালো অ্যাবসলিউটলি হতো, এটা রাইট, একটুখানি রাইট। অয়েলে ভালো হতো, হুম। মানে এরকম আমার আর হয়েছে। রূপসার এই কথোপকথনটা কোথাও গিয়ে বোধহয় বেশ কিছু মানে দর্শক শ্রোতাদের কাছে একটু বোধহয় বোধগম্য নাও হতে পারে। একটু সহজ ভাষায় বলে দিই যে এই শিল্পের হুম। ম্যাচুরিটির জায়গাটা ঠিক কি, সেটা কিছুই না, হ্যাঁ, আমাদের রিস্ক নেবার ক্ষমতাটা একটুখানি, সাহসটা একটু বেড়ে যায়। মানে যদি খুব হ্যাঁ সহজ বেড়ে ভাষায় যায়। বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে হুম। পেন্সিল ছেড়ে পেনে যাব, আবার পেন থেকে আর্ট পেনে যাব, ঠিক ততখানি সাহস হ্যাঁ, লাগে হ্যাঁ, যে আমি আপার লেভেলে যাচ্ছি এবং হায়ার হ্যাঁ, জায়গায় যাচ্ছি। এটার জন্য একটা মানসিক প্রস্তুতি এবং সাহসের দরকার হয় প্রত্যেকটা শিল্পীরই। হুম। আমার পরবর্তী যে মানে জানার ইচ্ছে রূপসার কাছে, আমার আমার হ্যাঁ, আমার মনে হয় যে রিস্ক না নিলে হয়তো কিছু অ্যাচিভ করা যাবে না। এটা আমি ডেফিনেটলি। যদি আগে থাকতেই যদি কেউ যারা মানে মাউন্ট হুম এভারেস্ট হুম হুম জয় হুম হুম। করেছেন, তারা যদি আগে থাকতেই ভয় পেতেন যে না আমি হয়তো পারবো না, তাহলে হয়তো তারা আজকে এই জায়গায় থাকতেন না। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমারও এবার মনে এবার হয়। ব্যাপারটা হচ্ছে কি, কোথাও গিয়ে কি হুম, জানো তো রূপসা, মানে যেহেতু তুমিও হুম, একজন, হুম। মানে তুমিও ভিজুয়াল আর্টসে রয়েছো, আমিও ভিজুয়াল আর্টসে রয়েছি, আমাদের ফরম্যাটটা আলাদা। হ্যাঁ, হ্যাঁ, তুমি রং তুলি হ্যাঁ। দিয়ে যেটা করছো, আমি আলো দিয়ে করছি, ক্যামেরার হুম, থ্রু হুম, দিয়ে। তো বাট ব্যাপারটা হয় হুম, কি, তোমার যে তুলির পেন্সিল বলো, চারকোল বলো, তুলিতে তোমার যে হাত হুম, গ্রিপ করা এবং তার ব্যালেন্স, সেটা তুমি অনেক আগে রপ্ত করেছো। ক্যামেরার এক্সপোজার, হ্যাঁ, ক্যামেরা গ্রিপ করা, সেটা আমি অনেক আগে রপ্ত করেছি। বাট তার হুম, আপার, হুম, মানে সেই হুম। ব্যালেন্সটাকে নিয়ে গিয়ে আরো আপার লেভেলে গিয়ে কাজ করার জন্য তার যেটা দরকার সেটা হলো মানসিক সাহসিকতা। হ্যাঁ, হ্যাঁ। মেন্টালি প্রিপারেশনটা খুব দরকার। হুম, এবং হুম, সেই মেন্টাল প্রিপারেশনটা কিন্তু পেতে গেলে আমাদেরকে শুধু সেটা আমাদের নিজেদের মেন্টাল প্রিপারেশন নয়, একই সঙ্গে হুম, আমাদের পরিবারে আমাদের যারা অভিভাবক আছেন, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, হুম, তাদের থেকেও হুম। মেন্টাল সাপোর্ট পাওয়াটা কিন্তু খুবই জরুরি, যেটা সবসময় সব হ্যাঁ, শিল্পী পায় না কিন্তু। যাই হোক, হ্যাঁ, হ্যাঁ। আহ, তবে হুম। একই সঙ্গে যেটা আমার পরবর্তী যেটা জানার ইচ্ছে রূপসার থেকে, রূপসার কোনটা বেশি তোমাকে টানে? অ্যাবস্ট্রাক্ট, নেচার, ক্যারেক্টার, কোনটা বেশি টানে? নেচার। নেচার। হ্যাঁ। নেচার তুমি এত মানে তুমি কি সেটা গ্রামে থাকো সেই জন্য নেচারটাকে বেশি পাও, নাকি না একটু ঘুরে বেড়াতে বেশি ভালোবাসো, সেখানে গিয়ে নেচারটাকে বেশি পেয়েছো? নেচারটা আসলে আমি একটুখানি ঘুরে বেড়াতে একটু হ্যাঁ, ভালোবাসি। আচ্ছা, এটাই। এবং আমার আমার তাছাড়া না আমার মানে সান বা একটা গ্রিন নেচারটা আমার খুব হুম ভালো লাগে, হুম আমাকে হুম খুব টানে। হুম। মানে কোথাও না গিয়ে আমারটা কোথাও কানেক্ট করে যায়। না না, মানে ডেফিনেটলি। কোথায় মানে আমি কোথাও বিকজ হারিয়ে যাই, বিকজ দ্যাট সেটা দ্যাট ইজ দ্য বুঝতে ওয়ান পারি না। কালার টোন যেটা তুমি প্রচুর ভ্যারাইটিস পাও। হ্যাঁ। গ্রিনের তুমি এত ভ্যারাইটি পাবে যেটা কিন্তু তুমি তোমার যে কটা কালারের নাম জানা আছে গ্রিনিং শেডের ওপরে, হুম, তারও বাইরে চলে যাই হুম। আমরা কখনো। আমি নিজে নেচারের উপর ফটোগ্রাফি করতে হ্যাঁ, হ্যাঁ। গিয়ে, সেটা পাহাড় বলো, মানে সত্যি কথা বলতে আমাদের বাংলার কাশফুল থেকে শুরু করে পাহাড়ের অর্কিড হুম, পর্যন্ত এত রকমের হুম। ভ্যারাইটি অফ গ্রিনারি আছে, যেটা সত্যি কথা গিয়ে মানে কোথাও আমাদের মনের সঙ্গে বড্ড বেশি মিশে যায়, যার জন্যই ওটা হ্যাঁ, টানে বেশি। কোথাও গিয়ে এটা ক্লিক করে যায়। হ্যাঁ, একদম, কোথাও গিয়ে এটা একদম, ক্লিক করে যায়। একদম, একদম, একদম। আচ্ছা, একটু হুম। আঁকার বাইরের জগতে এবার একটু যেতে হবে, না হলে ইন্টারভিউটা তো একই হয়ে হ্যাঁ। যাবে, দর্শক বলবে এরা নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছে, আমাদের এন্টারটেনমেন্ট কিছু হচ্ছে না। তো সুতরাং হ্যাঁ, আমরা নিশ্চয়ই। একটু চলে আসি। আচ্ছা রূপসা, এই যে আমরা যারা ভিজুয়াল আর্টসের লোক, হুম, এটা লোকজন বলে নাকি হ্যাঁ। যারা ভিজুয়াল আর্টসের লোক হয় তারা কি খুব পেটুক হয়। আমিও একটু পেটুক। তা তুমি, তোমার মধ্যে কি এই হ্যাঁ, গুণাবলী কিছু আছে? না একদমই না। মানে আমি ফাস্ট ফুড খেতে ভালোবাসি। দ্যাটস নট মিন যে আমি খেতে খুব ভালোবাসি। মানে সেটা এক আধ দিন হয়ে গেল, ইটস ওকে। হ্যাঁ, না, হ্যাঁ, এটা ইটস হতেই ওকে পারে, তার এরকম। একটাই কারণ হচ্ছে রূপসা মেয়ে, সে ফিগার কনসাস হতে পারে, হেলথ কনসাস হতে পারে, যেটা আমরা একেবারেই হ্যাঁ, নই। অ্যাকচুয়ালি আমি ডান্স করি তো তাই জন্য আমি মানে ওকে। সবসময় মেইনটেইন হ্যাঁ থাকতে হয় যে হ্যাঁ। এটা খেতে হবে না, এটা খেতে হবে এরকম। ডান্স ইটসেলফ একখানা নিজের ফিটনেসও বজায় রাখে না তুমি? হ্যাঁ, আহ, ফিটনেস না। সেটা অটোমেটিক্যালি তোমার সেই ফিটনেসটা বজায় থাকবে যদি তুমি ডান্স করো। বাই যাবে, তুমি কোন মানে কোন কি ডান্স করো? আচ্ছা, আচ্ছা, কাথক অ্যান্ড ওয়েস্টার্ন। কত্থক আর ওয়েস্টার্ন দুটোই? কতদিন হ্যাঁ, করছো? হ্যাঁ দুটোই। আমি ওরকম ওই আঁকা নাচ একসাথে শুরু করেছি। তার মানে আজকে আমরা রূপসার আর একটা কি বলবো, আর একটা প্রতিভা সম্পর্কে জানতে পারলাম, এবং সেটাও হুম, 3 বছর বয়স থেকে। মানে হুম। এত কিছু মেনটেন করো কি করে? মানে নাচটাও তো প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, নাচটাও ভালোবেসেই করি এবং এখনো তাই কন্টিনিউ করতে পারছি, এখনো ছেড়ে উঠতে পারিনি। হুম আহ, সেরকম যেমন আঁকা
আমি বলেছি না কোথাও গিয়ে কানেক্ট করে গেছে, ওইভাবে ডান্সটাও কোথাও গিয়ে আমাকে আমাকে কানেক্ট করে গেছে। বুঝতে তাই পেরেছি। এখনো চালিয়ে যেতে পারছি। আঁকার দিক এটাই। থেকে তুমি মানে কাদেরকে বেশি ফলো করো? আঁকার দিক থেকে ফলো করি, আমার গুরু, ফার্স্ট অফ আমার গুরুকে আগে থাকতে আমি ফলো করি। হুম মানে ওনার যা প্রতিভা বা ওনার কোথায় একটা কি টোন দিচ্ছেন, বা এই টোনটা হয়তো আমিও মানে কখনো কখনো এই টোনটা বুঝতে পারি না যে এখানে কি টোন দিলে ভালো লাগবে। হুম তো ওনার হঠাৎ মানে ওনার একটা কথা, মানে উনি এমন একটা করে দেন, মানে কোথাও গিয়ে একটা মানে অন্যরকম হয়ে যায়। মানে হুম এতটা সুন্দর হয়ে যায়, কি করে হয় বুঝতেও পারি না। যে হুম না, আমি হয়তো এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আনতে পারছি না, কিন্তু ওনার একটা টাচ এনে দেয়। এরকম ফলো করি। এছাড়াও আমি কয়েকজন মানে আর্টিস্ট আছে, যেমন জাঙ্গাল সরকার, মানে উনি আমার ইন্সপিরেশন বলতে পারেন। হুম ওনার আঁকা আমার খুব ভালো লাগে, এবং আপনি যেটা বললেন যে দিনদা, মানে হুম উনি, হুম। ওনাকেও আমি খুব ভালো দেখি, ওনার প্রত্যেকটা আঁকা, উনিও আমার কাছে মানে ইন্সপিরেশন টাইপস এরকমের, এনাদেরকে আমি দেখি। আর নাচ, মানে তুমি যখন মানে কত্থক আবার ওয়েস্টার্ন, এই যে হুম প্রাচ্য হুম। পাশ্চাত্য দুটোকেই মেনটেন করছো, এখানে তুমি কাদেরকে বেশি ফলো হ্যাঁ, করতে ভালোবাসো? এখানে আসলে কত্থকটা আমি প্রথমে শিখেছি, মানে ছোটবেলা থেকে শিখছি। হুম আর ওয়েস্টার্নটাও শিখছি বলতে টাচে আছি। হুম জাস্ট হুম মানে মিন যে আমি টাচ থেকে মানে খুব একটা প্রপার যে এরকম না। কত্থকটা আমি ছোটবেলা থেকেই করছি, এবং এখানে আমি ফলো করি যে আমি আমাদের ফার্স্ট গুরু, আমার গুরু হচ্ছে রিকি স্যার এবং অদিতি চক্রবর্তী, রিকি চক্রবর্তী আর অদিতি চক্রবর্তী। তো হুম ওনার প্রত্যেকটা টোন, মুভস, এই সমস্ত গুলো কোথাও গিয়ে এটা মেল্ট করে যায়, মানে মনটাকে ছুঁয়ে চলে যায়। তো আমি ওনাকেই বেশি ফলো করি। এছাড়াও আমি যে সমস্ত রিয়েলিটি শো হয়, আমরা যদি এই তালিকা দেখতে যাই, ওয়েস্টার্ন কে, কত্থক কে, মানে এখানে তালিকায় বোধহয় অনেক লম্বা, অনেক কেউ আছে হুম যাকে আমি মানে আমার মনের মানে তার একটা মুভস আমাকে মেল্ট করে যায়। হুম মানে দেখতেই থাকি দেখতেই থাকি, মানে ক্লিক করে যখন কোনো একটা পজ হয়ে যায় পুরো, হুম হুম। ওরকম একটা জায়গা থাকে। আর আমার পরবর্তী যে জিনিসটা, মানে বিং এ আর্টিস্ট, আমাদের প্রত্যেক দিন সমাজে নানা রকমের ঘটনা ঘটে যাচ্ছে, বেসিক্যালি নেগেটিভ হুম, ঘটনাগুলো। আমি সেই ঘটনাগুলো আর এখানে হ্যাঁ, উল্লেখ করতে চাইছি না। সাম্প্রতিক কালে একের পর এক আমরা হ্যাঁ, খারাপ ঘটনা দেখেছি, এবং হুম, তারপরেও সেই ঘটনাগুলোকে নিয়ে বহু শিল্পী মহলে, সেটা যে কোনো সেক্টরে, সেটা তুমি বিনোদন হুম, জগৎ বলো, সঙ্গীত জগৎ বলো, হুম, নৃত্য বলো, সে যে কোনো জায়গাতে, হুম, সেখান হুম, থেকে আহ, একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি সেটা রাজনৈতিক বিতর্ক। তোমার হ্যাঁ, হ্যাঁ, তোমার কি মনে হয়, শিল্পী সত্তাকে রাজনীতির হুম, আঙিনায় নিয়ে যাওয়া, কারণ একজন শিল্পী তো সমগ্র সমাজের জন্যে, হুম, পার্টিকুলার কারোর জন্য শিল্পী তো হওয়া যায় না। না, না, তোমার যে হ্যাঁ, আর্ট, আমারও তোমার যে তাই আর্টটা, মত যে, হ্যাঁ, মানে আমি বুঝে গেছি, তুমি প্রশ্নটা বুঝে গেছো। আমি আবারও একবার প্রশ্নটা ধরে হ্যাঁ, দিতে চাইছি যে শিল্পীর হ্যাঁ, হ্যাঁ, সত্তাকে, সেটা যে কোনো শিল্পী হতে পারে, হ্যাঁ। সেটাকে রাজনৈতিক আঙিনায় নিয়ে যাওয়াটা কতখানি যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো? না, না, শিল্পীর সাথে রাজনৈতিকতার কোনো আহ আমার মনে হয় যে কোনো মিল রাখা উচিত নয়, কারণ শিল্পীরা একটা অন্য জগতের মানুষ, যেটাকে আমরা আমাদের যদি আমরা রাজনৈতিকতা ফেলি, বা আমরা যদি কোনো কলুষিত মন বা কোনো খারাপ দিক থেকে আমরা শিল্পীকে দেখতে পারি না। কারণ তারা সবসময় ক্রিয়েট করে। তারা যখন ক্রিয়েট করতে চায়, তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি, সেটা কোনো রাজনৈতিকতার প্রেক্ষিতে বিচার করাটা ঠিক নয়। কারণ তারা তাদের মন বা তাদের নেচার বা তাদের প্রকৃতি বা তাদের সমস্ত ঘিরে তাদের ভাব প্রকাশের অঙ্গীকার বা এই সমস্ত দিয়ে তারা তাদের শিল্পীটাকে তৈরি করে। এটাকে রাজনৈতিকভাবে বিচার করাটা একদমই উচিত নয়, আমারই মনে হয় এটা। অ্যাবসলিউটলি। তোমার এখন মানে তোমার ইচ্ছেটা কি, মানে ইচ্ছে বলতে আই মিন টু সে, তুমি নেক্সট লেভেল কোনটা রিচ করতে চাও, মানে ফিউচার সম্পর্কে তুমি কি ভাবছো? ফিউচার সম্পর্কে আপাতত তো পড়াশোনা নিয়েই এখনো ব্যস্ততা আছেই।
হুম এবং আঁকাটাকেও তার সঙ্গে আমি চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি যে আঁকাটাকে আরো ডেভেলপমেন্ট করার, এবং আরো যে আমি যা বললেন যে কোনো একটা প্যান্ডেল বলুন বা এই ধরনের কাজ বা এই ধরনের বড় কোনো কাজের হুম হুম সুযোগ পাওয়ার চেষ্টা করছি, যে এই ধরনের কোনো বড় কোনো কাজে এবং নিজেকে ওই জাঙ্গাল সরকার বা সনাতন বিন্দা ওনাদের মতো একটা পজিশনে যদি আমি ওনাদের মানে ওনাদের মতো হয়তো অতটাও নাও আমি করতে পারি, বা চেষ্টা করবো আমি ওনাদের মতো কিছু করার, বা ওনাদের জায়গায় ওনারা যে ছাপ রেখে গেছেন শিল্পী জগতে সেই জায়গাটা ধরার চেষ্টা করব। কখনো কলকাতায় এক্সিবিশন করার সুযোগ হয়েছে? হ্যাঁ, কলকাতায় এক্সিবিশন করার সুযোগ হয়েছে। মানে হয়তো ফিজিক্যালি কোনো এক্সিবিশন আমি করতে পারিনি, বাট আমি এক্সিবিশন করেছি। আমি চারুকলাতে এক্সিবিশন করেছিলাম। আহ, আর হুগলিতে তোমার এক্সিবিশনস কিরকম, মানে মানুষ কতটা নেয়? দেখুন, আঁকাটাকে অনেকে মানে আঁকাটাকে অনেকে ভালোভাবে মানে অনেকে আঁকা যারা পছন্দ করে না, হুম তারা আঁকাটাকে কানেক্ট করে তাদের মধ্যেই থাকতে চায়। আবার অনেকে আঁকাটাকে প্রায়োরিটি দেয় না। তখন সেক্ষেত্রে এক্সিবিশনটা সেখানে কোনো তাদের কাছে কোনো প্রায়োরিটি জায়গা নেই। যারা আঁকাটাকে ভালোবাসে না, তারা আঁকাটার এক্সিবিশন বা যেখানে যেখানে যা কিছু হোক না আঁকা সম্পর্কিত কিছু, সেখানে তারা প্রায়োরিটি দেবে। এক্ষেত্রে আমার এইটাই বলার যে আমি যদি এক্সিবিশনে মোটামুটি ভালোই আমি প্রায়োরিটি, এখানে যে গ্রামে আসলে আঁকার দিকটার খুব একটা প্রচলন না থাকলেও আমি দেখেছি আঁকা গ্রামের থেকে শহরের তুলনায় মানে শহরে বোধহয় আরো বেশি উন্নতি, এবং আঁকার দিক থেকে এই ধরনের আঁকা বা শিল্পকলা বা ক্রিয়েটিভিটির দিক থেকে তারা উন্নত, এখানে গ্রামের মানুষেরা আস্তে আস্তে উন্নতি ঘটাচ্ছে, এবং এখানেও দেখছি যে এই এক্সিবিশন বা এই ধরনের প্রায়োরিটি যেটা আগে হতো না, একদমই হতো না, সেটা এখন ডেভেলপমেন্ট স্টার্ট করেছে, এবং এটাই দেখছি আমি। রূপসা, সামনেই তো দোল। আমরা হ্যাঁ। বহু রকম রঙেতে নিজেদেরকে রাঙিয়ে তুলবো। রূপসা মোটামুটি হুম। একটা মানে আমাদের যে দোলের যে প্রিয় রং, গোলাপি রং, সেই রকমই একটা পোশাক পরেছে এবং রূপসার চশমার ফ্রেমটা আমি যতখানি দেখতে পাচ্ছি হুম। ওটাও অনেকটা পিঙ্ক। হ্যাঁ। আমি জানতে চাইবো হুম। রূপসার মনের রং। মনে তো রং বলতে আমি আসলে নীলটাকে আমি বড্ড বেশি কানেক্ট করি, ওকে। কারণ এটা আকাশের রং, তো এটাকে নীল দ্বারা কানেক্ট করি আমি, এবং আমি আপনাকে আগেই বলেছি যে এটা আমার প্রকৃতি খুব আমার প্রকৃতি আমার কাছে খুব টানে, তাই আকাশের অ্যাবসলিউটলি। দিকে তাকিয়ে থাকতে এবং আকাশের ভ্যারাইটি কালার্স, মানে যখন মেঘাচ্ছন্ন অবস্থা বা একটুখানি সূর্য ডুবছে এই ধরনের আকাশ আমার খুব ভালো লাগে। মানে আমি মেইনলি যখন কোনো নেচার পেন্টিং করি, আমার যদি কেউ বলে যে কোন ধরনের নেচার পেন্টিং, হঠাৎ করে যদি বলা হয় যে আজকে নেচার পেন্টিং একটা করে দেখা বা করে এক্সিবিশনে দেওয়ার একটা নেচার পেন্টিং এর উপর যদি কোনো থিম থাকে, তখন আমি বেশি প্রেফারাইজ করি হয় মেঘাচ্ছন্ন আকাশ আর না হলে সানসেট। হুম আমার হুম। ওই সি বিচের সানসেট বা এই ধরনের আমাদের গ্রামের সানসেট, এই ধরনের সানসেট আমার খুব ভালো লাগে। আমার এই ধরনের আকাশই খুবই পছন্দ, বেশ লাল হলুদ আর নীলের যে সংমিশ্রণ ব্যাপারটা আমার খুব ভালো লাগে। বেশ, আজকে আমরা রূপসার সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম। যদিও এখনো আমাদের হ্যাঁ। মনেতে অনেকটা প্রশ্ন রয়ে গেছে, অনেক কিছু জানতে ইচ্ছে করছে, কিছু জিনিস দেখতেও ইচ্ছে করছে, পেন্টিং গুলো। কিন্তু না, এই ভিডিওতে যদি আপনাদের সবকিছু দেখিয়ে দিই তাহলে আপনারা আর্টিকেলে কি দেখবেন? সেই পেন্টিং এর ছবিগুলো হ্যাঁ। রূপসা আমাদের কথা দিয়েছে, যেগুলোর বেস্ট পেন্টিং তার ছবিগুলো আমাদেরকেও পাঠাবে, যেগুলো আমরা আর্টিকেলে ইনক্লুড করব। আপনারা ভালোভাবে দেখতে পাবেন, এনজয় করতে পারবেন। আজকে এই জায়গাটা আমরা একটুখানি সাসপেন্স রাখতে চাইছি। আর রূপসাকে আমরা সবাই মিলে আমরা পেয়ে যাব 30শে মার্চ, আমাদের একেবারে যেদিনকে সে অনুষ্ঠান হবে, এবং ওর হাতে সমগ্র গুণীজন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, বিনোদন জগতের মানুষ, আহ, প্রশাসনিক মানুষ, সকলের সামনে রূপসার হাতে শ্রেষ্ঠ বাঙালি 2025 আমরা তুলে দেবো। ততদিনের জন্য আর ততদিনও বলবো না, আর কিছুদিনই বাকি মাত্র। হুম। খুব তাড়াতাড়ি আমরা হ্যাঁ। সেই আনন্দের দিনটা একসঙ্গে সবাই মিলে অতিবাহিত করব, উদযাপন করব। আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। তাই আজকের মতো আমাদের এই সাক্ষাৎকার পর্ব এখানে আমরা শেষ করছি, কারণ রাতও অনেক হচ্ছে, রূপসাও বেশ ক্লান্ত, অনেক কিছু পড়াশোনার চাপও রয়েছে, নাচ, একই সঙ্গে পেন্টিং, এবং অবভিয়াসলি বাড়িরও কিছু কাজকর্ম করতে হয়।
তো তাই রূপসাকে আর হ্যাঁ। বেশিক্ষণ আটকে রাখা যাবে না। তাই রূপসাকে আজকের মতো আমরা ছাড়ছি। দেখা হচ্ছে 30শে মার্চ রবিবার দ্য ইন্ডিয়ান ক্রনিকল শ্রেষ্ঠ বাঙালি 2025-এ।